শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ। খেলবে সবাই, জিতবে আমার দাদাই। বহরমপুরে ইউসুফের জয়ের ব্যাপারে নিশ্চিত ইরফান। রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালির বাড়িতে পুলিশি নোটিশ, থানায় যাওয়ার নির্দেশ। অনুমতি না নিয়েই ছবি প্রকাশ করেছে রাজভবন, দাবি অভিযোগকারিনীর। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। মোদী সরকারের জমানায় মমতা জেলে যাবেন, তীব্র আক্রমণ দিলীপের। প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ, নির্দেশিকা দিয়ে জানালো ICMR। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লোকসভা নির্বাচনে প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার সারলেন তার ভাই ইরফান পাঠান। IPL এর ব্যস্ত কমেন্ট্রি শিডিউল থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে বহরমপুরে এসে পৌঁছন ইরফান। তিনি বলেন, আমার ভাই খুব সৎ এবং কঠোর পরিশ্রমী। আপনারা সকলে ওকে যেমন দেখেছেন উনি তেমনই মানুষ। আমি বিশ্বাস করি আমার দাদা জিতলে বহরমপুরের মানুষ অবশ্যই পরিষেবা পাবে। একসময় ভারতীয় দলের নিজের টিমমেট তথা নিজের দাদা ইউসুফ সম্পর্কে বলতে গিয়ে ইরফান বলেন, বেশ কয়েক সপ্তাহ হলো আপনারা আমার ভাইকে দেখছেন, তার কথা শুনছেন। ভাইও আপনাদের কথা এবং সমস্যা শুনছেন। ও জিতলে এখানকার লোকেদের জন্য অবশ্যই কাজ করবে। তিনি আরো বলেন, আমি বা আমার দাদা কেউই রাজনীতি থেকে উঠে আসিনি। শরীরে আঘাত থাকা সত্ত্বেও আমরা পুরো জান দিয়ে দেশের জন্য লড়েছি। আমার দাদা আমার থেকেও অনেক কষ্টের দিন দেখেছে, তাই আমাদের মতো লোকেরা যত রাজনীতিতে আসবে তাদের মাইন্ডসেট আলাদা হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রে 5 বারের জয়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে দাদা ইউসুফের লড়াই কতটা কঠিন তা জানতে চাইলে ইরফান বলেন, খেলবে সবাই কিন্তু জিতবে একজনই, সেটা আমার দাদা ইউসুফ পাঠান। আমার ভাই বিশ্বকাপ জিতেছে, আমি আশা করি লোকসভা নির্বাচনেও জিতবে। ধর্ষণের মিথ্যা অভিযোগ করানোয় রেখার ছায়াসঙ্গী পিয়ালির বাড়িতে নোটিশ সাঁটালো পুলিশ। 3 দিনের মধ্যে থানায় দেখা করার নির্দেশ। অভিযোগ এড়ালেন বিজেপি নেত্রী। তার বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা করানোর অভিযোগ উঠেছিল। তার জেরে অভিযোগকারিনী মহিলার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছিল রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাসের বিরুদ্ধে। ঘটনার পর পিয়ালি ওরফে মাম্পির বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। অভিযোগ দায়েরের সেই ঘটনায় এবার পিয়ালি দাসের বাড়িতে নোটিশ দিল সন্দেশখালী থানা। পিয়ালিকে না পেয়ে তার মাকে পুলিশের তরফে বলে আসা হয়েছে তিনি যেন 3 দিনের মধ্যে থানায় গিয়ে দেখা করে। বুধবার সন্দেশখালীর প্রতিবাদী এক মহিলার নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গিয়েছে ধর্ষণের অভিযোগ না থাকা সত্ত্বেও সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হয়েছে তার নামে। জাতীয় মহিলা কমিশনের সামনেই এই ঘটনা ঘটলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে ভিডিওতে দাবি করেছেন। তার আরো অভিযোগ ছিল রান্নার কাজের ন্যায্য টাকা না পাওয়া, স্বামীর 100 দিনের জব কার্ডের টাকা বকেয়া থাকা, এগুলো নিয়েই তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগ বদলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের রূপ দেওয়া হয়েছে। গোটা পরিকল্পনার পিছনে সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস রয়েছেন বলে দাবি করেছেন ওই মহিলা। 7 দিন পর বিষয়টি জানতে পারেন তিনি, তখন তার সঙ্গে পিয়ালি খারাপ ব্যবহার করেন বলে বুধবারই সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন অভিযোগকারিনী। এরপর থেকেই পিয়ালি নানাভাবে তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। যদিও এ নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করে মহিলার বিরুদ্ধে 20 লক্ষ টাকার মানহানির মামলা রুজু করার হুঁশিয়ারি দেন অভিযুক্ত পিয়ালি। তারই মধ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে বুধবার রাতে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এদিকে ওই অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার সকালে পিয়ালি দাসের সন্দেশখালীর মাঝের পাড়ার বাড়িতে যায় পুলিশ। পুলিশ তাকে না পেয়ে পিয়ালির মায়ের সঙ্গে কথা বলে। তাকে নোটিশে সই করার কথা বলা হলেও তাতে কিন্তু আমল দেননি পিয়ালির মা অনিমা দাস। শেষ পর্যন্ত বাড়ির সামনের দেওয়ালে নোটিশ ঝুলিয়ে দিয়ে ফিরে আসে পুলিশ। পিয়ালিকে সন্দেশখালী থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার বারাসাতে রেখা পাত্রের মনোনয়নে সঙ্গী হন তারই ঘনিষ্ঠ পিয়ালি দাস। সেখানে এই অভিযোগ প্রসঙ্গে পিয়ালিকে জিজ্ঞাসা করা হলে তিনি নো কমেন্ট বলে এড়িয়ে যান। আমি জানি রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি তাতে আমার নিশ্চিত হার হবে, কিন্তু এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো। ইটিভি ভারতকে একথাই বললেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা রাজভবনের অস্থায়ী কর্মী।
রাজভবন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার পর তিনি বলেন, এই ঘটনার পর আমি এবং আমার পরিবারের সকলে ভয়ে ভয়ে রয়েছি। আমার অনুমতি না নিয়ে ছবি প্রকাশ্যে আনা হয়েছে। নিমেষেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু আমার অনুমতি নেওয়া হয়নি। আমি মনে করি একটি অপরাধ। ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ করা যায় না। এই নিয়ে আমি পুলিশের দ্বারস্থ হব এবং আইনি পদক্ষেপ নেব। সম্প্রতি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তথ্য অনুসন্ধানের জন্য পুলিশের তরফ থেকে একটি দল তৈরি করা হয়েছে। তার মাথায় আছেন একজন আইপিএস আধিকারিক। লালবাজারের তরফে রাজভবনের যাবতীয় সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, আর সেই মতোই আজ রাজভবনের তরফ থেকে 1 ঘন্টার বেশি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে ওই মহিলার ছবিও আছে। মহিলার অভিযোগপত্রে জানিয়েছিলেন রাজভবনের কনফারেন্স রুমে ঘটনাটি ঘটে, কিন্তু বৃহস্পতিবার রাজভবন কর্তৃপক্ষ ভিতরের কোনো সিসিটিভি ফুটেজ দেখাননি। জানা গিয়েছে রাজভবনের নিচের তলায় এই মুহূর্তে মোট 40টি সক্রিয় সিসি ক্যামেরা রয়েছে। উপরের তলায় যেখানে রাজ্যপাল থাকেন সেখানে কোনো ক্যামেরা নেই। ভিতরের কোনো ক্যামেরার ফুটেজই দেখানো হয়নি বলে জানা গিয়েছে। এদিকে বৃহস্পতিবার এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে যেন কোনো অবমাননাকর মন্তব্য করা না হয়। সেই মামলা শুনতে রাজি হয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। 3 মুখ্যমন্ত্রী জেলে আছেন। দিদিমণি গেলে ক্ষতি কি? এবার জেলেই হবে পিসি ভাইপোর পার্টির মিটিং। বৃহস্পতিবার মন্তেশ্বর বিধানসভায় বিজেপির বুথ কর্মী সম্মেলন থেকে এভাবেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিনের সভা থেকে কর্মীদের মাঠে নেমে লড়াই করার নির্দেশ দিয়েছেন তিনি। বিগত নির্বাচনগুলির পরে বিজেপির নেতা কর্মীদের অবস্থার কথা তুলে ধরে অভয় দিয়ে বলেন, এবার তৃণমূলের নেতা মন্ত্রীদের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের ফল প্রকাশ হলেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, আর সিবিআই ইডির হাত ধরে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে যাবেন। এদিন দিলীপ আরও বলেন, আমরাও জানি কিভাবে কাকে বাড়ি ছাড়া করতে হয়। কেষ্ট বা পার্থবাবু বহুদিন বাড়ি ছাড়া আছেন, তার চেয়েও বেশি দিন থাকতে হবে কাউকে কাউকে। স্ত্রী সন্তানদের মুখ দেখতে পাবেন না, মেয়ের বিয়ের সম্প্রদান করতে পারবেন না, ঘরের এসি কিংবা গাড়ির এসি আর ভোগ করতে পারবেন না। জেলে গিয়ে মাথায় ইট দিয়ে শুতে হবে, বালিশও পাবেন না। এটা আমার কথা নয়, অনেক মন্ত্রী মুখ্যমন্ত্রী জেলে আছেন। খোঁজ নিয়ে দেখুন তারা কেমন আছেন। তাদের 10 থেকে 12 কিংবা 20 কেজি ওজন কমে গিয়েছে। একবার জ্যোতিপ্রিয়কে ফোন করে জিজ্ঞাসা করুন তিনি কেমন আছেন। এত মানুষের রেশনের চাল খেয়েছেন, এখন জেলের ভাত খেতে হচ্ছে। দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, এটা মোদির রাজত্ব। গরিবের লুট করা জিনিস কেউ ভোগ করতে পারবে না এখানে। তার নীতি টাকা গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া। এখনো অনেক কাজ বাকি আছে। বাড়ি হবে, আর যারা বাড়ির টাকা খেয়েছে তারা জেলে যাবে, কেউ বাঁচবে না। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জেলেই ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে আছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও জেলে আছেন। তাহলে দিদিমণি জেলে গেলে ক্ষতি কি? শুধু তাই নয়, পিসি আর ভাইপো এবার পার্টির মিটিং জেলেই করবেন। এটা আমি বলছি না, প্রধানমন্ত্রী বলে গিয়েছেন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। একই সঙ্গে প্রোটিন সাপ্লিমেন্ট, লবণ, চিনি ও অতি প্রক্রিয়াজাত খাবারও কম খাওয়ার পরামর্শ দিয়েছে তারা। পাশাপাশি জানিয়েছে যে প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে আগে লেবেলে থাকা সব তথ্য পড়ে নেওয়া উচিত। হায়দ্রাবাদের শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থার অধীনে থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন বুধবার ভারতীয়দের জন্য সংশোধিত খাদ্য তালিকা প্রকাশ করেছে। সেখানে প্রয়োজনীয় পুষ্টির জন্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধ করতে কি কি করা উচিত সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। ICMR NIN এর ডিরেক্টর ডক্টর হেমলতা আর এর নেতৃত্বে তৈরি কমিটি এই নির্দেশিকা তৈরি করেছে। সেখানে জানানো হয়েছে দীর্ঘ সময় ধরে প্রচুর পরিমাণে প্রোটিন পাউডার গ্রহণ বা উচ্চ প্রোটিন ঘনত্বের ব্যবহার হাড়ের খনিজ ক্ষয় এবং কিডনির ক্ষতির মতো সম্ভাব্য বিপদের সঙ্গে যুক্ত। ওই নির্দেশিকা আরও জানানো হয়েছে চিনি মোট শক্তি গ্রহণের 5% কম হওয়া উচিত। একটি সুষম খাদ্য শস্য ও বাজরা থেকে 45% বেশি ক্যালোরি নেওয়া উচিত নয়, আর ডাল, মটরশুঁটি এবং মাংস থেকে 15% পর্যন্ত ক্যালোরি নেওয়া উচিত। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে বাকি ক্যালোরি বাদাম, শাকসবজি, ফল এবং দুধ থেকে আসা উচিত।
মোট ফ্যাট গ্রহণ 30% শক্তির কম বা সমান হওয়া উচিত। ডাল এবং মাংসের উচ্চ মূল্য এবং এটা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় ভারতীয় জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ শস্যের উপর খুব বেশি নির্ভর করে।